তো বন্ধুরা, আপনাদের বিজয় টেন্ডুলকারের লেখা সাইলেন্ট দ্য কোর্ট ইজ ইন সেশন, সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, এই যে ড্রামাটা আপনাদের রয়েছে, এই যে প্লেটা রয়েছে, এই প্লের যে মেনলি ক্যারেক্টারগুলো রয়েছে, 10টা ক্যারেক্টার, 10টা চরিত্র রয়েছে, এই চরিত্রগুলো সম্পর্কে আপনাদের পরিচিত হওয়া দরকার। এই চরিত্রগুলো সম্পর্কে আপনাদের জানা দরকার। কেননা আপনাদের যে আপনাদের যে 2 নম্বরে 10টা প্রশ্ন থাকে, এই চরিত্রগুলো থেকে আপনাদের 2 থেকে 3টে প্রশ্ন কমন আসবেই। এবং এখান থেকে যদি আপনাদের কারো চরিত্র জানতে চাই 5 নম্বর প্রশ্ন হিসেবে আসে, আপনারা কিন্তু অনেকটা লিখে দিতেও পারবেন। তো অবশ্যই বন্ধুরা, আপনারা ভিডিওটি 2 থেকে 3 বার মনোযোগ সহকারে শুনুন। আমরা 3 বার ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। আমি ডিটেলসেই আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা এই ক্যারেক্টারগুলি সম্পর্কে পরিচিত হয়ে যাবেন। তো এটা আমরা এই ক্যারেক্টারগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। তো এখানে বন্ধুরা 5টা ক্যারেক্টার নিয়ে প্রথমে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আরও যে 5টা চরিত্র রয়েছে, সেই 5টা চরিত্র নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন, অনেকে কিন্তু বন্ধুরা কমেন্টে এই সাইলেন্ট দ্য কোর্ট ইজ ইন সেশন থেকে 2 নম্বরের প্রশ্ন চেয়েছেন। অনেকগুলো দিয়েছি, অনেক প্রশ্ন তৈরি করা হয়নি, দিতে পারিনি। তাই আমরা আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো একটু ফলো করে দেখলাম, এই চরিত্রগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন দিয়েছে। তো এই চরিত্রগুলো সম্পর্কে ভালো করে জেনে নিন, তাহলেই হবে। এখানে দেখুন, লিস্ট অফ দ্য ক্যারেক্টার ইন অর্ডার অফ অ্যাপিয়ারেন্স, চেহারার ক্রমানুসারে চরিত্রদের তালিকা, চেহারার ক্রমানুসারে চরিত্রদের তালিকা, লিস্ট অফ দ্য ক্যারেক্টার, চরিত্রদের তালিকা, ইন অর্ডার ক্রমানুসারে অফ অ্যাপিয়ারেন্স, চেহারা। দেখুন, প্রথম যে ক্যারেক্টারটা 1 নম্বরে আছে, দেখুন এই ক্যারেক্টারটা দেখবেন, রঘু সামন্ত। রঘু সামন্ত অ্যাপিয়ার অন দ্য স্টেজ হোল্ডিং এ গ্রিন ক্লথ প্যারট। কী বলছি? যে অ্যাপিয়ার মানে আবির্ভূত হয় বা হাজির হয় বা উপস্থিত হয়, অন দ্য স্টেজ মানে মঞ্চের ওপর, হোল্ডিং মানে ধরে, এ গ্রিন ক্লথ প্যারট একটা সবুজ জামার, টিয়া পাখির ছবি দেওয়া আছে, এরকম একটা ক্লথের সবুজ জামাকে ধরে তিনি কিন্তু স্টেজের ওপর উপস্থিত হন। কে উপস্থিত হন? না, রঘু সামন্ত। আপনার যে রঘু সামন্ত, যে সামন্তের যে চরিত্রটা আছে, তিনি একটি টিয়া পাখির ছাপ দেওয়া কাপড় হাতে ধরে স্টেজের ওপর উপস্থিত হন। তো ভালো করে বুঝে বন্ধুরা, যতক্ষণ না ভালো করে বুঝতে পারবেন ততক্ষণ আমরা আস্তে আস্তে ধরে ধরে ভালো করে বোঝার চেষ্টা করবেন, লাইন বাই লাইন মনে রাখার চেষ্টা করবেন, অর্থটাকে ধরার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। কেননা এখান থেকে আমাদের 2 নম্বর প্রশ্ন আসবেই আসবে। ইজ এ ইয়ং ম্যান, তিনি কিন্তু একজন তরুণ ম্যান ছিলেন। হু আর্ন এনাফ টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, হু আর্নড তিনি উপার্জন করে, এনাফ মানে যথেষ্ট, টু কিপ মানে রাখতে, বডি মানে শরীর, অ্যান্ড সোল টুগেদার বডি এবং সোল মানে আত্মা, টুগেদার একসঙ্গে, তিনি শরীর এবং আত্মা একসঙ্গে রাখার জন্য যথেষ্ট উপার্জন করেন। তিনি কিন্তু একজন পরিশ্রমী ছিলেন। এখানে বলতে চাইছি যে রঘু সামন্ত একজন যথেষ্ট পরিশ্রমী ছিলেন। তিনি তার শরীর এবং আত্মাকে একসঙ্গে রাখার জন্য যথেষ্ট কিন্তু পরিশ্রম করতেন, যথেষ্ট কিন্তু উপার্জন করতেন। ইন হিজ অন ওয়ার্ডস, না তার নিজস্ব কথাই, ইন হিজ অন ওয়ার্ডস, তার নিজস্ব কথাই এটা লেখক আমাদের সামনে তুলে ধরেছেন, বিজয় টেন্ডুলকার। দেখুন তারপরের লাইনটা দেখুন, বলছে হি লিভস উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার ইন ল। কী বলছি? যে হি লিভস তিনি থাকেন, উইথ হিজ ব্রাদার তার ভাইয়ের সাথে, অ্যান্ড সিস্টার ইন ল ভগ্নিপতির সাথে। তাহলে তিনি হি লিভস উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার ইন ল, তিনি তার ভাইয়ের সাথে এবং তার ভগ্নিপতির সাথে থাকেন। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে রঘু সামন্ত কার সাথে থাকতেন? তাই বন্ধুরা আমরা ভালো করে বুঝে একটু পড়ার চেষ্টা করুন। দেখুন, হি লিভস উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার ইন ল, তিনি তার ভাই এবং ভগ্নিপতির সাথে থাকেন। ইজ আনম্যারিড, তিনি অবিবাহিত। ডোটস অন হিজ নেফিউ, ঠিক আছে, ডোটস অন হিজ নেফিউ, তার ভাইপোর। হি ইজ এ মাইল্ড ম্যানার, হি ইজ এ মাইল্ড ম্যানার, তিনি একজন খুব ভালো ম্যানারের, আদব কায়দার, আচার আচরণের তিনি খুব একজন স্বাভাবিক মানুষ বলতে পারি, তিনি একজন ভালো আদব কায়দার মানুষ। ফ্রেন্ডলি ইয়ং ম্যান, এবং বন্ধুত্বপূর্ণ তরুণ একজন ম্যান, বন্ধুত্বপূর্ণ একজন তরুণ একজন ম্যান। রান চোর্স ফর দ্য গ্রুপ, রান চোর্স ফর দ্য গ্রুপ, রানস মানে দৌড়ায়, চোর্স মানে কাজ, ফর দ্য গ্রুপ গ্রুপের জন্য। এখানে কি বলছি? যে তিনি যে গ্রুপে কাজ করেন, সেই গ্রুপের যে সমস্ত কাজগুলো রয়েছে তিনি কিন্তু ছোটোছাটি করে, দৌড়াদৌড়ি করে কিন্তু ওই কাজগুলি তিনি করেন। ইজ আস্কড টু অ্যাক্ট অ্যাজ দ্য ফোর্থ উইটনেস, কি বলছি? যে ইজ আস্কড মানে তাকে বলা হয়, টু অ্যাক্ট মানে কাজ করতে, অ্যাজ দ্য ফোর্থ উইটনেস চতুর্থ সাক্ষী হিসাবে তাকে কিন্তু কাজ করতে বলে। কাকে বলা হয়? এই রঘু সামন্তকে। দেখুন একবার বাংলাটা করে বলি, যে একটি সবুজ জামার উপর টিয়া পাখির ছাপ দিয়ে আছে, এরকম একটি কাপড় নিয়ে এই রঘু সামন্ত কিন্তু মঞ্চে উপস্থিত হন। একটি সবুজ কাপড় নিয়ে, সেই কাপড়ের উপর টিয়া পাখির ছাপ দিয়ে আছে, এরকম একটি কাপড় নিয়ে হাতে করে ধরে তিনি কিন্তু মঞ্চে উপস্থিত হন এই রঘু সামন্ত। তিনি একজন তরুণ যুবক ছিলেন। তিনি শরীর এবং আত্মাকে একত্রিত করার জন্য যথেষ্ট কিন্তু উপার্জন করেন, যথেষ্ট কিন্তু তিনি পরিশ্রমী ছিলেন। এটা তার কথায়, তিনি যে নাটকের মধ্যে কথা বলেছেন তার কথার মধ্যেই এটা কিন্তু বোঝা যায়। ইন হিজ অন ওয়ার্ডস, তিনি তার ভাই এবং ভগ্নিপতির সাথে কিন্তু থাকেন, সিস্টার ইন ল, তিনি তার ভাই এবং ভগ্নিপতির সাথে থাকেন। ইজ আনম্যারিড মানে অবিবাহিত, অন হিজ নেফিউ, এবং তার অবিবাহিত নেফিউর সাথেও কিন্তু তিনি থাকেন। হি ইজ এ মাইল্ড ম্যানার, তিনি কিন্তু একটা খুব ভালো চরিত্রের, আদব কায়দার মানুষ। অ্যান্ড ফ্রেন্ডলি ইয়ং ম্যান, একজন তরুণ তিনি যুবক, বন্ধুত্বপূর্ণ তরুণ কিন্তু তিনি যুবক। রান চোর্স ফর দ্য গ্রুপ, তিনি গ্রুপে
যে কাজ করছিলেন সেই গ্রুপের কাজগুলো তিনি কিন্তু ছোটোছাটি করে ভালোভাবে করতেন। ইজ আস্কড টু অ্যাক্ট অ্যাজ দ্য ফোর্থ উইটনেস, তাকে চতুর্থ সাক্ষী হিসাবে কাজ করতে বলা হয়, তাকে চতুর্থ সাক্ষী হিসাবে কিন্তু কাজ করতে বলা হয়। তারপরে দেখুন, তারপরে যে চরিত্র আছে এখানে একটু খেয়াল করবেন, লীলা ব্যানার্ডে। তো বন্ধুরা এই ড্রামার মেন যে ক্যারেক্টার, মেন যে প্রোটাগনিস্ট, মেন যে নায়ক, মেন যে হিরোইন এই ড্রামার, এই প্লেয়ার হচ্ছে লীলা ব্যানার্ডে। আপনারা যদি প্লেয়ারটা ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই লীলা ব্যানার্ডে কতটা এই নাটকের জন্য ইম্পর্টেন্ট। মেন যে নাটকের উদ্দেশ্যটা এই লীলা ব্যানার্ডেকে ঘিরে। এই লীলা ব্যানার্ডেই কিন্তু তখনকার যে সমাজ ব্যবস্থা, তখনকার যে প্যাট্রিয়ার্চার অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এই লীলা ব্যানারের মাধ্যমে কিন্তু সেই সমাজ ব্যবস্থাটা যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা মহিলাদের উপর আধিপত্য বিস্তার করতেন সেই সম্পর্কে কিন্তু তুলে ধরেছেন বিজয় টেন্ডুলকার। দেখুন এখানে লীলা ব্যানার্ডে ইজ এ স্কুল টিচার অফ 8 ইয়ার্স স্ট্যান্ডিং। না, এখানে কি বলছে, ইজ এ স্কুল টিচার, তিনি একজন শিক্ষিকা অফ 8 ইয়ার্স স্ট্যান্ডিং, 8 বছর তিনি কিন্তু শিক্ষিকা করেন, স্কুল টিচার। সি কাম অ্যাক্রস অ্যাজ এ ভিভেসাস অ্যান্ড আনকনভেনশনাল ওমেন, তিনি একজন প্রাণবন্ত এবং অপ্রচলিত ওমেন মহিলা। সি সিম টু হ্যাভ এ মাইন্ড অফ হার অন, তার একটা নিজের একটা ভালো মন আছে, এটা মনে হয়, সে মনে করে, তিনি মনে করে যে তার একটা ভালো মন আছে। ইজ ভেরি ফরথরাইট, তিনি খুব প্রশ্নবাদী। সি হ্যাজ এ সেন্স অফ ফান, তার একটা মজার অনুভূতি আছে। তার আছে এ সেন্স মানে অনুভূতি, অফ ফান মজা, তার একটা মজার অনুভূতি আছে। সি ইজ অলসো এবল টু লাভ অ্যাট দ্য ফেভাল অ্যান্ড eccentricities of the various member in the group। কি বলছি, সি ইজ অলসো এবল টু লাভ, না সি ইজ অলসো এবল, তিনি আরও সক্ষম টু লাভ মানে হাসতে, অ্যাট দ্য ফেভালস মানে ছল চাতুরি অ্যান্ড eccentricities মানে খামখেয়ালি অফ দ্য ভেরিয়াস মেম্বার্স মানে বিভিন্ন সদস্যদের, ইন দ্য গ্রুপের। কি বলছে যে তিনি বিভিন্ন গ্রুপের সদস্যদের মধ্যে তিনি খামখেয়ালি এবং ছল ছাতুরি কিন্তু হাসাহাসি করতে তিনি কিন্তু সক্ষম ছিলেন। এটা বলতে চাই বন্ধুরা যে গ্রুপের মধ্যে যে সমস্ত সদস্যরা ছিলেন ওই সদস্যদের সাথে হাসি ফুর্তি ঠাট্টা তামাশা করতে তিনি কিন্তু সক্ষম ছিলেন। তো এখানে বাংলায় একবার করতে কি বলছে দেখুন না, লীলা ব্যানার্ডে তিনি 8 বছর শিক্ষকতা করেন এবং তিনি একজন প্রাণবন্ত এবং প্রচলিত মহিলা। তার একটা ভালো মন আছে বলে মনে হয় এবং তিনি খুব স্পষ্টবাদী। কে স্পষ্টবাদী? না, লীলা ব্যানার্ডে। সি হ্যাজ এ সেন্স অফ ফান, তার মজা করার একটা ভালো অনুভূতি আছে, এবং তিনি গ্রুপের বিভিন্ন সদস্যদের সঙ্গে তাদের সঙ্গে খামখেয়ালি এবং ছলচাতুরি হাসি ঠাট্টা করতে তিনি কিন্তু সক্ষম ছিলেন। তারপরেটা দেখুন বন্ধুরা, তারপরে যে ক্যারেক্টারটা রয়েছে সুখাদ মে। দেখুন সুখাদ মে অ্যারাইভস অন দ্য টেজ অ্যালং উইথ দ্য রেস্ট অফ দ্য ক্যারেক্টার্স। কী বলছি যে অ্যারাইভস মানে উপস্থিত হন, অন দ্য টেজ মানে টেজের ওপর, অ্যালং মানে সাথে, উইথ দ্য রেস্ট বাকিদের সাথে, অফ দ্য ক্যারেক্টার্স চরিত্রদের। তাহলে কী বলছে যে সুখাদ মে বাকি চরিত্রদের সাথে টেজের ওপর উপস্থিত হন, হি ইজ ইন্ট্রোডিউস অ্যাজ এ লয়ার ইন দ্য টেজ ডিরেকশন। মানে তাকে পরিচিত করিয়ে দেওয়া হয় অ্যাজ এ লয়ার মানে একজন উকিল হিসাবে, একজন আইনজীবী হিসাবে, ইন দ্য টেজ ডিরেকশন মানে মঞ্চ নির্দেশনায়। তাহলে তাকে পরিচিত করিয়ে দেওয়া হয় একজন আইনজীবী হিসেবে মঞ্চ নির্দেশনায়। হি কামস ইজ মকিং টু বিডি, তিনি আসে, ইজ মকিং মানে ধূমপান, এ বিডি তিনি বিড়ি খেতে আসেন, তিনি বিড়ির ধূমপান করতে আসেন বা বিড়ি খেতে আসেন। তাহলে এখানে কী বলছে বন্ধুরা যে সুখাদ মে তিনি বাকি চরিত্রদের সাথে মঞ্চের উপর উপস্থিত হন, বাকি যে চরিত্ররা ছিলেন সেই চরিত্রদের সাথে তিনি মঞ্চের উপর উপস্থিত হন এবং তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় তিনি মঞ্চ নির্দেশনার একজন আইনজীবী, একজন উকিল, একজন লয়ার, তিনি ধূমপান করতে আসেন বা তিনি বিড়ি খেতে আসেন। তারপরেটা দেখুন বন্ধুরা, তারপরে যে চরিত্র আছে দেখুন সার্ভ্যান্ট, চাকর। সার্ভ্যান্ট কি বলছি যে সার্ভ্যান্ট পসিবলি এ পর্দার হায়ার ফ্রম দ্য স্টেশন। না, পসিবলি মানে সম্ভবত এই পর্দার হায়ার মানে এই পর্দাটাকে ভাড়া করা হয়েছে ফ্রম দ্য স্টেশন থেকে এই পর্দাটাকে, এই সার্ভেন্টটাকে ভাড়া করা হয়েছে। স্টেশন থেকে এই পর্দারকে, এই সার্ভেন্টকে ভাড়া করা হয়েছে কোথা থেকে? না, স্টেশন থেকে। হি ইজ ওয়ান অফ দ্য জেনারেল ফ্যাক্টটন হুইচ অ্যারাইভ অন দ্য টেজ, যিনি কিন্তু একজন সাধারণ, যিনি টেজের ওপর উপস্থিত হয়েছিলেন। হুইচ অ্যারাইভস তিনি উপস্থিত হন, অন দ্য টেজের উপর উপস্থিত। হি ক্যারিজ তিনি বহন করে টু উডেন এনক্লোজার, তিনি বহন করে টু উডেন দুটি কাঠের এনক্লোজার মানে ঘের, তিনি দুটি কাঠের ঘের বহন করে। দ্য ডগ এবং দ্য
উইটনেস বক্স, সাক্ষীর বক্স। তাহলে তিনি দুটি কাঠের ঘের এবং ডক এবং বাক্সের বক্সটাকে তিনি কিন্তু বহন করে। এখানে মনে রাখবেন বন্ধুরা যে সার্ভেন্ট কী বহন করেছিলেন, বহন করে মঞ্চের উপর উপস্থিত হন। পুটস দিস ডাউন অন দ্য লেফট সাইড অফ দ্য উইংস, না পুটস মানে রাখে দিস ডাউন অন দ্য লেফট সাইড, মানে এগুলি কাঁধের বাম সাইডের উপর, অফ দ্য উইংস ডানার বাম সাইডের উপর এগুলি তিনি রাখেন। রিটার্নস মানে ঘোরেন, টু ফেক্স মানে মুখোমুখি পংসি, তিনি পংসির মুখোমুখি হন। রিটার্নস টু দ্য ফেক্স পংসির মুখোমুখি হন। ইজ পেড মানি এবং ফর হিজ সার্ভিস লিভস দ্য টেজ, তিনি কিন্তু টাকা পেড করেন। ফর হিজ সার্ভিস তার কাজের জন্য, লিভস দ্য টেজ এবং টেজ ছেড়ে চলে যান। তাহলে এখানে কি বলছেন বন্ধুরা যে সার্ভেন্ট সম্ভবত এনাকে স্টেশন থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং তিনি একজন সাধারণ যিনি টেজের উপর উপস্থিত হয়েছিলেন এবং তিনি বহন করছিলেন না দুটো কাঠের ঘের এবং ডক এবং উইটনেস বক্স হচ্ছে সাক্ষীর বাক্স। পুট দিস ডাউন অন দ্য লেফট সাইড অফ দ্য উইংস, যেগুলি কিন্তু ডানার বাঁ সাইডের উপর রেখেছিলেন। রিটার্ন টু দ্য ফেক্স পংসি, এই পংসির মুখোমুখি হয়েছিলেন। ইজ পেড মানি ফর হিজ সার্ভিস, তার সার্ভিসের জন্য তাকে টাকা পেড করা হয়েছিল। অ্যান্ড লিভস দ্য টেজ, তিনি টেজ ছেড়ে চলে যান। তারপরে যে ক্যারেক্টারটা আছে দেখুন, বালু রুগডে। অ্যাজ এ ইয়ং বয় হি ওয়াজ গিভিং শেল্টার বাই দ্য কাশিকর, না অ্যাজ এ ইয়ং বয় একজন তরুণ বালক হিসেবে হি ওয়াজ গিভেন শেল্টার মানে তাকে আশ্রয় দেওয়া হয়ে গেছিল। এখানে বন্ধুরা প্যাসিভ ভয়েসে লেগেছে দেখুন, হি ওয়াজ গিভেন শেল্টার বাই দ্য কাশিকর। এটা হচ্ছে আপনাদের প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের গঠন দেখুন। এটা পাস্ট পারফেক্ট টেন্সের পারফেক্ট টেন্সটাকে প্যাসিভ ভয়েসে করেছে দেখুন। হি ওয়াজ গিভেন শেল্টার বাই দ্য কাশিকর, তাকে কাশিকররা আশ্রয় দিয়েছিল। মানে ঘুরিয়ে করতে যে তাকে কাশিকররা আশ্রয় দিয়েছিল। কাকে কাশিকররা আশ্রয় দিয়েছিল? না এখানে হি মানে হচ্ছে বালু রুগডেকে কাশিকররা আশ্রয় দিয়েছিল। এটা কিন্তু প্যাসিভ ভয়েস লেখা আছে। তারপরে দেখুন হু ফেড মানে যারা তাকে খাইয়েছিল, ক্লথ মানে জামাকাপড় পরিয়েছিল, এটি যোগ করেছে পাস্ট টেন্স দেখুন। অ্যান্ড এডুকেটেড হিম তাকে শিক্ষিত করেছিল। হোয়াইল হি রান অ্যারেন্ট, না হোয়াইল মানে যখন হি রান অ্যারেন্ট তিনি কাজ করার জন্য দৌড়াদৌড়ি করছিলেন। পারফর্ম অর জবস ফর দেম তাদের জন্য অদ্ভুত কোনো কিছু করার জন্য। হি অ্যাকম্পানিজ দেম তিনি অ্যাকম্পানিজ হয়েছিলেন মানে সঙ্গী হয়েছিলেন বা তাদের সঙ্গে গিয়েছিলেন। টেক অর্ডার ফ্রম দেম তাদের থেকে আদেশ নেওয়ার জন্য। তাই এখানে কি বলছি যে বালু রুগডে তিনি একজন তরুণ বালক ছিলেন, ইয়ং বালক হিসেবে তাকে কিন্তু কাশিকররা আশ্রয় দিয়েছিল, তাকে খাইয়েছিল, তাকে জামাকাপড় পরিয়েছিল এবং শিক্ষিত করেছিল। এবং তিনি দৌড়াদৌড়ি করে কাজ করতেন এবং অদ্ভুত তাদের জন্য কাজ করতেন এবং তাদের সঙ্গী হয়েছিলেন এবং তিনি তাদের থেকে আদেশ নেই।